আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচইসি সুপার স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ অভিকর্ষ স্পেশাল সর্বশেষ প্র্যাকটিস ক্লাসে উপস্থিত। তো আমাদের এই স্পেশাল প্র্যাকটিস ক্লাস বা রিভিশন ক্লাসটা হচ্ছে 3 নাম্বার। তো এই 3 নাম্বার বা 4 নাম্বার যাই হবে, তো আজকে লাস্ট। তো এটা আমরা গত ক্লাসে তারা 2 ঘন্টা আলোচনা করে মোটামুটি 13 পর্যন্ত সূত্র আলোচনা করতে পারছিলাম, 13 নং পর্যন্ত। তো এরপরে 12 নং পর্যন্ত আলোচনা করছিলাম, তবে 12 নং আলোচনার করার প্রেক্ষিতে মানে আমরা সমাধান করতে পারিনি, তাড়াহুড়ায় আমাদের ক্লাস অফ করতে হয়েছিল। তো আজকের ক্লাসে আমরা 12 নংয়ে যে সূত্র আছে সেই সূত্রের যে প্র্যাকটিস করছিলাম সেই প্র্যাকটিসের হাতে কলমে ক্যালকুলেশনটা শিখবো, তারপর 13 নং নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। সবাই কি দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে সব কি ক্লিয়ার? একটু আমাকে জানাও। আচ্ছা, এবার দেখো আমাদের সূত্র কি। কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট উচ্চতায় উঠাইতে যে সূত্র ব্যবহার করতে হয় সেটা হচ্ছে H = আমাদের সূত্র মুখস্থ করার টেকনিকটা ছিল জামটি স্কোয়ার, জামটি GMT²। এটাকে আমরা জামটি স্কোয়ার বলি, আমি বলি আর কি মনে রাখার জন্য, জামটি স্কোয়ার বাই 4π² 1/3 - r। তো এই সূত্রটা দিয়ে আমরা কি করি, অনেক বড় বড় প্রশ্ন সলভ করি। আমাদের এই সূত্রটা ব্যবহার হয় কোথায়? আমাদের এই সূত্র ব্যবহার হয় আমাদের প্রশ্নে বলে যে একটা উপগ্রহকে সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠাইলে এটা মুক্তিবেগ প্রাপ্ত হবে, বা মুক্তিবেগ বলতে এটা আর পৃথিবীতে ফিরে আসবে না। অর্থাৎ একটা কৃত্রিম উপগ্রহকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠাইতে পারলে সেটা পৃথিবী ছেড়ে চলে যাবে, মহাশূন্যে বিলীন হয়ে যাবে, সেই বিষয়টা, সেই উচ্চতার মানটা কত সেটা বের করার জন্য আমরা H ব্যবহার করি। তো এই H এর মান বের করার জন্য আমরা জামটি স্কোয়ার বাই 4π² 1/3 - r এই সূত্র ব্যবহার করি। তো এই সূত্রের আমরা ম্যাথ গত ক্লাসে দেখতেছিলাম, কিন্তু ওই প্র্যাকটিস করতে পারিনি। তো আজকের ক্লাসে আমরা ক্যালকুলেটারে কীভাবে ম্যাথগুলো সলভ করতে হয় এটা আমরা শেখার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। তো প্রথমত আমরা একটু বোর্ড প্রশ্নটা বের করি। বোর্ড প্রশ্ন বের করতে পারলে মোটামুটি বুঝবো যে আমাদের কোন কীভাবে এটা ম্যাথসগুলো সলভ করতে হবে। একটু ওয়েট, আমি বের করতেছি। সবাই ক্যালকুলেটর নিয়ে হাজির হও, কারণ আমাদের ক্যালকুলেশন শিখতে হবে। ওকে, সবাই দ্রুত হাজির হও, ক্যালকুলেটর দিয়ে আমাদের এটা শিখতে হবে। তো দেখো আমাদের এই স্পেশাল যে প্রশ্ন সেই এমসিকিউ বলে সূত্র, সেই সূত্র থেকে এই সিউনশালটা আমরা এখন সলভ করার চেষ্টা করি। আদিবা, তুমি কি এই সূত্র বুঝতে পারছো? এই সূত্র মুখস্থ করতে হবে। আদিবা একটু কথা বলো, এই সূত্রটা মুখস্থ রাখবা। আদিবা তুমি শুনতেছো? এই সূত্র মুখস্থ করে এই সূত্র দিয়ে আমরা ম্যাথ সলভ করবো। জাস্ট ম্যাথ সলভ কীভাবে করবো সেটা বুঝবা। হ্যাঁ, H = GMT² বাই 4π² 1/3 - r। এখানে পরিচয় বলি, G হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এর মানটা মুখস্থ রাখতে হয়। M হচ্ছে, হ্যাঁ এখানে M হচ্ছে পৃথিবীর ভর, T হচ্ছে পৃথিবীর পর্যায়কাল, আর আমাদের পায়ের মান তো আমরা জানি, পায়ের মানটা তো হচ্ছে 3.1416, আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো আদিবা তোমাকে একটু রিভাইজ করে দিলাম, এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে জানাও। হ্যাঁ, যেহেতু তুমি গত ক্লাসে ছিলা না আর কি, সেই জন্য। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিস করলে বুঝবো। দেখো এখানে সব দেওয়া আছে। চট্টগ্রাম বোর্ড 16 সালে আসা প্রশ্ন। এখানে আমাদের একটা চিত্র লেখা আছে। এটা হচ্ছে পৃথিবী থেকে H উচ্চতা একটা গ্রহ আছে, কালো গ্রহ, S নাম। তো এটা গ্রহ না, এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ, হ্যাঁ, বা ভূস্থির উপগ্রহ, যাই হোক। তো আমি বলতেছি ই হচ্ছে পৃথিবী, ইটা পৃথিবী ব্যাসার্ধ লেখা আছে, আর এর মান দেওয়া আছে, পৃথিবীর ভরের মান দেওয়া আছে, জি এর মানটাও দেওয়া আছে। আমাদের বলতেছে বাংলাদেশ 3500 কেজি ভরের একটি ভূস্থির উপগ্রহ উৎক্ষেপণ করবে। মানে আমাদের পৃথিবীতে বাংলাদেশ আছে, সেই বাংলাদেশ থেকে H উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ যাবে, ভূস্থির উপগ্রহ, সেটার ভর কত? 3500 কেজি। সবাই তোমাকে জানো, এতটুকু বুঝতে পারছো কিনা একটু কথা বলো। আচ্ছা, এখন আমাদের গণন প্রশ্নে বলছে কি, ভূস্থির উপগ্রহটি কত উচ্চতায় উৎক্ষেপণ করতে হবে। ভূস্থির উপগ্রহটি কত উচ্চতায় উৎক্ষেপণ করতে হবে, তো উচ্চতা বের করতে বলছে, মনে রাখবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, তানজিন সাদিয়া জয়েন করছো, থ্যাংক ইউ। তো মনে রাখবে একটা কথা, আমাদের যদি উপগ্রহের উচ্চতা বের করতে বলে তাহলেই এই সূত্রটা, আমাদের কিন্তু টপিকের নাম ছিল কৃত্রিম উপগ্রহের উচ্চতা নির্ণয়ের বিখ্যাত সূত্র। তো উপগ্রহের উচ্চতা বের করার জন্য এই সূত্র H = জামটি² বাই 4π² 1/3 - r। ওকে, তো আমাদের সূত্রটা মনে আছে, কিন্তু সূত্রের ক্যালকুলেশনটা করতে গেলে আমরা অনেকেই ভুল করি। তো এই ভুলটা করা যাবে না, এখন আমরা এই ভুলটা শিখবো, মানে কীভাবে কী করতে হবে আমরা এখন শিখবো। তো আমি একটু জুম করে আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, একটু খেয়াল রাখো।
প্রথমত আমরা যা দেওয়া আছে লিখবো যে উদ্দীপক হতে পাই মহাকর্ষীয় দুর্বকের মান জি এর মান এত, পৃথিবীর ভর এম এর মান এত, পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান এত, আবর্তনকাল বা পর্যায়কাল যেটাই বলি সেটা হচ্ছে বর্গক্ষেত্রটি 24 ঘন্টা। মনে রাখবা পৃথিবী নিজ অক্ষের চারদিকে 1 ঘন্টা না, একদিনে কত ঘন্টা অতিক্রম করে? 24 ঘন্টা। এটা হচ্ছে আবর্তনকাল বা আহ্নিক গতি বা পর্যায়কাল। পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণন, এটা হচ্ছে পর্যায়কাল। টি হচ্ছে 24 ঘন্টা। আর আমরা জানি ঘন্টা থেকে সেকেন্ড নিতে হয়। 24 ঘন্টার সমান সমান কত সেকেন্ড হয়? 86,400 সেকেন্ড। এই এতটুকু বুঝতে পারছো সবাই? কথা বলো। থ্যাংক ইউ, জয়েন করছো নুসরাত, সুমাইয়া। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। এবার দেখো নেক্সট, তাহলে মোটামুটি এটা বুঝতে পারলাম। এখন আমরা মানটা বসায় দেখি, মানটা বসায় দেখবো কত হয়। যেমন আমাদের এখানে একটু বড় ক্যালকুলেশনটা, আমরা জানি এইচ ইকুয়াল টু জামটি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার 1/3 মাইনাস আর। এরপর আমরা সব মানগুলো বসায় দিয়া আমরা ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন আমি হাতে শিখাবো, সমস্যা নেই, একটু জটিল ক্যালকুলেশন। জি এর মান লেখা আছে, লিখলাম। এম এর মান লেখা আছে, লিখলাম। আসলে এখানে যে এককগুলো লিখছে না, নিউটন পার মিটার, কেজি ইনভার্স টু, এককগুলো লেখার প্রয়োজন নাই, কোনো একক লেখার প্রয়োজন নাই। একক লিখতে গেলে অনেক ঝামেলা হবে। তুমি একক ছাড়া জাস্ট মানটা লিখে দিবা। সবাইকে কথা বুঝছো? এখানে এককগুলো লিখছে না, একক লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট মান লিখে দিলেই হয়ে যাবে। লাস্টে গিয়ে একক লিখলেই হবে। রাফি জয়েন করছো, থ্যাংক ইউ। সবাই একটু কথা বলো। একক লেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট মান লিখলেই হয়ে যাবে। সবাইকে বুঝতে পারছো? আচ্ছা, এখন এই ক্যালকুলেশনটা করতে আমাদের অনেকেই ভুল হয়। আমরা আস্তে ক্যালকুলেশন করা শেখার চেষ্টা করব। আচ্ছা, তো এখন এই টি এর মানটা হচ্ছে কি, সেকেন্ডে হচ্ছে 86,400, 4 এর মতো 4, পায়ের মান 3.1416। আর এখানে এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে আমাদের 6.4 10 to the power 6। একটু ওয়েট। দুঃখিত, একটু বাইরে গিয়েছিলাম। দেখো, তুমি কি শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? ওয়ালাইকুম সালাম, সাইমা জয়েন করছো, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, আমরা এখন ক্লাসে শুরু করতেছি। আমরা এখন ক্যালকুলেটর নিয়ে হাজির হই। দেখো, তো এই যে ক্যালকুলেটর, প্রথমত আমরা কি কাজ করব, কীভাবে করব জানি, এটা অনেকে পারো না। যারা পারো না তাদের খেয়াল রাখবা। প্রথমত উপরের কাজটা আমরা আগে করব। প্রথমে এই যে 86,400 লিখে স্কোয়ার করবা, তারপরে গুণ চিহ্ন দিয়ে এটা লিখবা, তারপরে গুণ চিহ্ন দিয়ে এটা লিখবা। এই কাজটা আমার প্রথম, ঠিক আছে? চলো শুরু করি। প্রথমে লিখবা 86,400, আমার মতো করে ক্যালকুলেশনটা শুরু করবা। আমি যেভাবে চাপ দিব, যেভাবে ক্যালকুলেটর প্রেস করবো, তোমরা ঠিক সেভাবে প্রেস করো। আমি একটু জুম ইন আউট করতেছি। উত্তর তো মিলে নাই। সম্পূর্ণ উত্তর বলছো? আচ্ছা, বলি, এখানে ক্যালকুলেশন ভুল হয়েছে অথবা কবিতা কি সম্পূর্ণ উত্তর বলছে একবারে? জি স্যার। সম্পূর্ণ উত্তর তো মিলে নাই, আবার বলো তো। 35.69 ও আচ্ছা, ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, হয়েছে এবার। যাই হোক, এবার বলি, আমরা একটু বাকিটা একটু শিখি, হাতে কলমে ক্যালকুলেশনটা কীভাবে করতে হয়। দেখো, প্রথমে 86,400কে স্কোয়ার করি। দেখো, দেখো 86,400, আমি আস্তে আস্তে করতেছি, একবার বুঝাবো তো জন্য। এটা লিখে স্কোয়ার চাপ দিলাম, এই যে এক্স স্কোয়ার হইল। আচ্ছা, এরপর ইন্টু চাপ দিয়া এইটা লিখবো 6 × 10 to the power 24। তাহলে লিখবা 6 × 10 to the power মানে EXP, 10 to the power মানে কি EXP বুঝাইছিলাম। 6 এর পরে 10 to the power লিখতে হয় EXP, আসবে। আর যাদের সাদাটা আছে তাদের তো মনে করো এখানে অ্যান্সারের বাম পাশে লিখেই আসবে 10 to the power, সেটা চাপ দিলে চলে আসবে। আচ্ছা, EXP মানে 10 to the power, 10 to the power কত? 24, তাই 24 লেখো, 24। আবার ইন্টু কত হবে? 6.7, যে 6.7। আবার 10 to the power মানে EXP, পাওয়ারটা -11, তাহলে মাইনাস লিখে 11। সবাই এতটুকু বুঝছো? এতটুকু ক্যালকুলেশন আমাকে জানাও।
জি আচ্ছা, এখন এই মানটা হওয়ার পর এটা সমান সমান চাপ দিই, সমান সমান চাপ দিব। চাপ দিলে দেখো কত আসে, 3 অনেক 0, মানে 3 × 10⁻24। এটাকে আমরা উপরে রাখবো, উপরের মানটাকে দিয়ে 4π² দিয়ে ভাগ করি। এখন ভাগ চিহ্ন দাও, কী লিখবা, প্রথমে 4 লিখবা, তারপরে π² দিয়ে ভাগ করবা, 4 × π²। পাই বলতে এখানে এই যে আমি দেখাচ্ছি জুম ইন করে, যে EXPর উপরে লেখা আছে হলুদ অক্ষরে পাই। এই হলুদ অক্ষর আনার জন্য শিফট চাপ দিবা, শিফটে চাপ দিলে, তারপরে EXPতে চাপ দিলে দেখবা পাই চলে আসছে, বুঝছো? শিফটে চাপ দিয়ে EXP চাপ দিলে কি আসবে, পাই। এরপরে স্কোয়ারে চাপ দিলে π², 4π²। এইবার সবাই কি বুঝতে পারছো সিস্টেমটা কীভাবে করবো? সবাই কথা বলো। এবার সমান চাপ দাও, সমান চাপ দিলে আসবে 7.60 10⁻22। ওকে, এটা হইল। এখন কথা হচ্ছে এইটা তো ভেতরের মান, তাহলে উপরে 1/3 আছে, 1/3 থাকলে কি করব? 1/3 থাকলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমাদের এই যে হেক্সা হেক্সা, এখানে পাওয়ারের উপরে লেখা আছে সবু হলুদ অক্ষর, কি লেখা আছে, এক্স রুট মানে 3 রুট করব। এখানে যেহেতু আমাদের আছে 1/3 মানে 3 রুট ঘনমূল, 1/3 মানে কি 3 রুট বা ঘনমূল। এই যে এখানে ঘনমূল, এখানে ঘনমূল আনে কীভাবে, 3 লিখে তারপরে রুট দিলে ঘনমূল চলে আসবে, তবে 3 আগে লিখতে হবে, কথা বুঝো? এটা হচ্ছে 1/3 মানে ঘনমূল, ঠিক আছে? আর 1/4 থাকলে 4th মূল, 1/5 থাকলে কী হবে, 5th মূল। কথা কি বুঝতেছো? ঘনমূল করবো আমরা, ঘনমূল। কথা বুঝতেছো? আচ্ছা, ঘনমূল আনার নিয়ম হচ্ছে 3 আনতে হবে, প্রথমে আমরা এটাকে আমরা কি করব, 3 আনবো। এটা হচ্ছে পাওয়ার। আচ্ছা, প্রথমে 3 আনতেছি। আচ্ছা, অ্যান্সারটা দিয়ে নিই বাবা। হ্যাঁ, অ্যান্সার প্রথমে 3-এর পরে আমাদের এখানে এই যে ওই হলুদ অক্ষরটা আনতে হবে। হলুদ অক্ষর আনলেই কী হবে, আমাদের পাওয়ার আসবে, এক্স পাওয়ার আসবে, ঘনমূল এক্স বর্গমূল আসবে আর কি। শিফট চাপ দিতে হবে, প্রথমে শিফট চাপ দিয়ে তারপর হচ্ছে কি এটা আনবা, এই যে 3 ঘনমূল। বুঝতে পারছো? আচ্ছা, এখন চাপ দিয়া দেখি উত্তরটা আসে কিনা, না আসলে হয়তো বা চেঞ্জ করে নিতে হবে। 7.60 10⁻22 দেখে আসে কিনা, না আসে না, যাক আমাকে আলাদা করতে হবে। যাক, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে অ্যান্সার চাপ দিয়ে আবার উত্তরটা নিয়ে আসি। এখন আমরা দেখি যে 3, তারপর শিফট চাপ দিয়ে এত লিখলাম, তারপরে অ্যান্সার দিই, এবার চলে আসছে। আমি তোমাদের কিছুটা দেখাই, বুঝাই। আসলে আমাদের অ্যান্সার আগে দেওয়াতে উত্তরটা মিলে নাই। প্রথমে 3 লিখে তারপরে পাওয়ার শিফট চাপ দিয়ে এটা নিলে এক্স আসবে, তারপরে অ্যান্সার চাপ দিয়ে সমান চাপ দিলে এটা চলে আসবে 4 2 0 এতটুকু। বুঝতে পারছো? এই যে চলে আসছে। অ্যান্সারটা পরে লিখতে হবে, আগে লিখতে হবে না। কথা বুঝছো এতটুকু? আচ্ছা, এবার মাইনাস করতে হবে। মাইনাস করবো কি, 6.4 10⁻6। এবার মাইনাস দিয়ে দাও, 6.4 10⁻6 EXP 6। এবার দেখি কত আসে, দেখো অনেকগুলো মান আসবে, এই যে 35 96 0 84 সামথিং অনেক। এখন এটাকে সাইন্টিফিকে নেওয়ার নিয়ম হচ্ছে ইএনজি চাপ দাও, ইএনজি চাপ দিলাম, এই যে দেখো 35 96 10⁻6 চলে আসছে। বুঝতে পারছো? এবার ইএনজি চাপ দিলে সাইন্টিফিক মোডে চলে আসবে। এই যে মিলে গেছে, 35 96, হ্যাঁ 35 96 10⁻6 মিটার। তো ভূস্থির উপগ্রহটিকে আমাদের 35 96 এত মিটার উপরে উৎক্ষেপণ করতে হবে, অথবা চাইলে 1 ঘর আগে লিখলে, 1 ঘর যদি আমি আগে লিখি 3.6 লিখছে এখানে, তাহলে এখানে পাওয়ারটা কমে যাবে। যাই হোক, আমি এটা লিখে দিব, তেলেই হবে, এতটুকু লিখলেই হয়ে যাবে। সবাইকে পুরো অঙ্কর সমাধানটা ভালো করে বুঝতে পারছে এতটুকু, এটা আমাকে জানাও। আচ্ছা, আদিবা কথা বলো। আদিবা, খাদিজা, রাফি, সুবর্ণা, তানিশা, তানজিন, সাদিয়া, তারেক। ওকে, তার মানে মোটামুটি এটা আমরা বুঝতে পারছি, এটা আমাদের কমপ্লিট। এবার নেক্সট আমরা এখন পরবর্তী অংশে যাব। আমাদের আরেকটা ক্যালকুলেশন ছিল, সেটা তোমাদেরকে করতে হবে, আমি তো করে দিছি। সেইটাও জাস্ট আমি ইয়াগুলো দিব, কি জানি বলে, এই মানগুলো দেখা দিব, তোমরা সমাধান করে আমাকে দেখাবা, ঠিক আছে? দেখি তোমরা করতে পারো কিনা। রেডি সবাই?
তোমরা করবে, আমি তো করে বুঝাইলাম কেমন করতে হবে, এখন তোমরা করবে। শুনতেছো সবাই? শুনতেছো? কথা বলো। জি স্যার। জি স্যার। তাহলে আমি দিই, তোমরা ক্যালকুলেশন মিলাবা, দেখি তোমাদের ক্যালকুলেশনটার সাথে আমার সাথে ক্যালকুলেশন মিলে কিনা। ওকে, আচ্ছা, তো একটু ওয়েট করো, আমি একটু দেখাচ্ছি। আমি ঢেকে রাখবো, আমি উত্তরটা ঢেকে রাখবো। আচ্ছা, আমি একটু উদ্দীপকটা দেখাই তোমাদের পড়াই। হ্যাঁ দেখো, বরিশাল 16 সালে আসা প্রশ্ন। কি বলছে? পৃথিবী পৃষ্ঠ হতে 600 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো। পৃথিবী ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার, মিটার বানাইতে হবে। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণমান দেওয়া আছে এত। এখন বলতেছে গহনঙে উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির উপগ্রহে রূপান্তর করা সম্ভব কিনা, গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। ওকে, আসলে এখানে আমাদের এই উচ্চতার বের করার নিয়মটা হচ্ছে ভূস্থির উপগ্রহ যেটা আছে, ভূস্থির উপগ্রহ হওয়ার নিয়ম হচ্ছে এইচ এর মান কত, মানে একটা কৃত্রিম উপগ্রহকে কতটুকু উচ্চতায় উঠালে এটা ভূস্থির উপগ্রহ হবে। আমি প্রথমে হয়তো ভুল বলছিলাম, প্রথমে বলছিলাম হয়তো এটা ছিল ওই পৃথিবী থেকে বাইরে যাবে, আসলে পৃথিবী থেকে বাইরে না, মানে কতটুকু উচ্চতায় উঠলে, পৃথিবী পৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় উঠলে এটা ভূস্থির হবে সেই বিষয়টা আর কি। পরবর্তীতে ক্লাসে জয়েন করছো খাদিজা, থ্যাংক ইউ খাদিজা, জয়েন করার জন্য খুশি হলাম। আর রুবি, তুমি বিগত 2টা ক্লাস মিস করছো হয়তো বা 1টা বা 2টা ক্লাসগুলো দেখে নিয়েও রেকর্ড করা আছে। আর বাড়ি কাজ দেওয়া হয়েছিল, বাড়ি কাজগুলো দেখো। আর আমি বাড়ি কাজগুলো দেখতে পাইনি অনেকের জন্য, দুঃখিত। হ্যাঁ, ব্যস্ত ছিলাম তো জন্য, দেখে দিব, ওয়েট করো, কিছু মনে করো না। তো এবার শোনো, আমাদের গহনকে বলছে উদ্দীপকের যে কৃত্রিম উপগ্রহটা আছে সেটা ভূস্থির হবে কিভাবে বা সম্ভব কিনা, এটা আমি কেমনে বের করবো। মনে রাখবা, ভূস্থির উপগ্রহ হওয়ার নিয়ম হচ্ছে এইচ এর মান বের করা। একটা কৃত্রিম উপগ্রহকে এইচ এর মান, হ্যাঁ কি বললা? এইচ এর মান 24 হলে, এইচ এর মান 24 হলে না, না এইচ এর মানটা বের করতে হবে। এইচ এর মানটা বের করে দেখতে হবে কত কিলোমিটার উপরে এটা নিক্ষেপ করা যায়, যার ফলে এটা কি হবে, ভূস্থির উপগ্রহ হবে। মানে এইচ এর মান বের করাই হচ্ছে মেন কাজ। কোন একটা কৃত্রিম উপগ্রহ ভূস্থির হবে কিনা তার মূল শর্ত হচ্ছে এইচ এর মান বের করা। এইচ এর মান যত হবে, আমরা বলবো যে একটা কৃত্রিম উপগ্রহকে, সাপোজ এইচ এর মান বেরিয়েছে 100 কিলোমিটার, তাহলে আমরা বলবো যে একটা কৃত্রিম উপগ্রহকে 100 কিলোমিটার উচ্চতা নিক্ষেপ করলে সেটা ভূস্থির হবে। অথবা এইচ এর মান বের হয়েছে 200 কিলোমিটার, তখন বলে দিব যে এই উপগ্রহটিকে যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে 200 কিলোমিটার উপরে উঠাতে পারি তাহলে এটা ভূস্থির হবে। মানে এই এইচ এর মান বের করার মেন রিজন হচ্ছে কৃত্রিম উপগ্রহকে ভূস্থির উপগ্রহে পরিণত করা। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা চলো শুরু করি। এখন এখানে সব দেওয়া আছে, জি এম টি, টি তো মুখস্থ, আর সবই মুখস্থ, কিছু কিছু মুখস্থ যে আমরা এগুলো মোটামুটি জানি। তাহলে এখন তোমরা এই ক্যালকুলেশনটা করবা, ক্যালকুলেশনটা আমি করবো না, তোমরাই করবা। এখন দেখি কারা কারা মিলাইতে পারো। অবশ্য বোর্ড তো দেখে লেখছো, উত্তর দেখা বললে তো হইব না, উত্তর না দেখে মিলাইতে হইব, ঠিক আছে? জাস্ট মানটা তুমি নিয়ে কাজ করবা। যেমন জি এর মান 6.673 10 টু দি পাওয়ার সামথিং যেটাই হোক, তারপর হচ্ছে তোমার এম এর মান পৃথিবীর ভর, তারপর টি এর মান 86,400, আর এর মান, এগুলো সব বসায় ক্যালকুলেশন করো। পারবা না? হাতে কলমে করো, প্রশ্ন দেওয়া আছে। আদিবা, ইভা, খাদিজা, 2 খাদিজা, কবিতা, সুমাইয়া, রিয়াদুল, সাইমা, সুবর্ণা, তানিশা, তানজিন, সাদিয়া, তারেক। পারবা না? সব দেওয়া আছে, জাস্ট করো। আচ্ছা, আদিবা উত্তর বের করছো 3,000। আচ্ছা, উত্তরটা আদিবা দিছে, দেখি আদিবার উত্তর কতটুকু রাইট। 35,940। আচ্ছা, 35,940 বলছো। আচ্ছা আদিবা, তুমি কি এই মুহূর্তে ক্যালকুলেশন করছো ক্যালকুলেটর দিয়ে? আচ্ছা, তুমি কি শিওর এই মানটা, নাকি আরো কোনো অন্য কোনো মান আসতেছে? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে মিটারে, কিলোমিটার নিলে যেটা হয় আর কি। এক্সিলেন্ট আদিবা, তুমি ফার্স্ট হয়েছে, উত্তর রাইট, ভেরি গুড। আদিবা, তুমি কি এই ক্যালকুলেশন কি আজকেই প্রথম করলে নাকি এর আগে করছিলা কখনো? উত্তর সঠিক, আজকেই করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম উত্তর পারছো। উত্তর হচ্ছে কি 35,940 লেখা যায় কিলোমিটারে, আর মিটার করলে এত হবে 35,940। এখন বাকিরা দেখো, বাকিদের কাছে এটা মিলে কিনা। উপগ্রহটিকে 600 কিলোমিটার পরিবর্তে যদি
35,940 কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয় তাহলে এটা ভূস্থির উপগ্রহে পরিণত হবে। আলহামদুলিল্লাহ, খুশি হলাম আদিবা, তুমি করতে পারছো, পুরোটাই কারেক্ট, 100% রাইট হয়েছে। এখন বাকিরা দেখো। ওকে, বাকিরা দেখো মিলে কিনা। ইভা, খাদিজা, কবিতা, সুমাইয়া, সাইমা, রিয়াদুল, রাফি, সুবর্ণা, তানিশা, তানজিন, সাদিয়া, তারেক, দেখো মিলে কিনা। এটা মিলাইতে হবে কারণ এই ক্যালকুলেশন অনেক জটিল, ক্যালকুলেশন অনেক ভুল হয়। মিলছে? জি স্যার। ওকে, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আর যদি কেউ না পারো মিলে আমাকে বইলো, আশা করি মিলে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ পরীক্ষাতে এটা আসে, অনেক ইম্পর্টেন্ট, তো খেয়াল রাখবা। তো এরপরে আরেকটা প্রশ্ন আছে আমাদের, সেটা হচ্ছে গিয়ে ওই কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী বল বের করার সূত্র F=mv²/r+s, সেটা দিয়ে করলে হবে। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে? এটা আমাকে জানাও। কারো কোনো কি প্রবলেম আছে এখানে? যতটুকু পড়াইছি বুঝাইছি, এনিওয়ান প্রশ্ন আছে কোনো? তাহলে চলো এবার আমি নেক্সট পরবর্তী যে সূত্র সেই সূত্র নিয়ে কাজ করি। স্যার সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। এবার দেখো নেক্সট আমাদের পরবর্তী যে সূত্র, এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী বল নির্ণয়ের সূত্র। এটা আমাদের লাস্ট অফ অল এই অধ্যায়ের সর্বশেষ সূত্র। কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী বল, আমরা জানি কৃত্রিম উপগ্রহ কি ওই সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। তো এই উপগ্রহটার কেন্দ্রমুখী বল বের করার সূত্র F=mv²/r+h। F=mv²/r+h। ফরহাদ চলে গিয়েছিল হঠাৎ করে, কোনো সমস্যা হয়েছিল কি? হ্যাঁ ফরহাদ, তোমার কি কোনো প্রবলেম হয়েছিল? তুমি হঠাৎ করে ক্লাস থেকে চলে গিয়েছিলা? স্যার হ্যাঁ বলো বলো। হ্যাঁ সাইমা বলো। সাইমার কথা আমি শুনতে পাইনি। যাই হোক, ফরহাদ আমাকে জানাও কোনো সমস্যা হলো কিনা, আমি তোমার পাচ্ছি না, রেসপন্স পাচ্ছি না, তুমি অনেকক্ষণ ধরে ক্লাস থেকে অনুপস্থিত। এবার খেয়াল করো নেক্সট। তো F=mv²/r+। নেটে সমস্যা ছিল? হ্যাঁ, এইজন্য রাউটারটা অফ করে আবার অন করছি। ও আচ্ছা, দেখো তো F=mv²/r+h, এটা হচ্ছে আমার কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী বল বের করার সূত্র। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমি ম্যাথ সলভ করার চেষ্টা করবো আজকে। এটা আমাদের সর্বশেষ এই অধ্যায়, এরপর এই অধ্যায় নিয়ে আমাদের আলোচনা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, গত ক্লাসে শেষ করতে চাইছিলাম, পাই নাই কেন? সময় স্বল্পতার জন্য। রাত 12টা মেবি 2-3 বাজছিল, আমরা এতক্ষণ ক্লাস করছি। 2-3 না, আরও বেশি মনে হয় না, খেয়াল নাই কটা বাজছিল, 12টার উপরে হয়েছিল। তো এরপর তার ক্লাস নেওয়া সম্ভব না, কারণ কি অনেক রাত হয়েছে। তো গত ক্লাসে এই 12 নাম্বার ক্যালকুলেশন মিলাতে পারি নাই, আজকে করলাম, আবার এটা বাকি ছিল, তো আজকে 2টা সলভ করে দিলাম। হ্যাঁ, আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহ নাম নিয়ে আমরা নতুন অধ্যায় যাব। চেষ্টা করতেছি যতটুকু সম্ভব তাড়াতাড়ি এগুলো শেষ করতে, রিভিশন করতে। তোমরা প্র্যাকটিস করবা, তাহলে হয়ে যাবে আশা করি। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের আজকের এই স্পেশাল প্রবলেমের যে আমার প্রশ্ন আসছে সেটা নিয়ে। তো এটা আমাদের যশোর বোর্ড 23 সালে আসা একটা স্পেশাল প্রবলেম, খেয়াল রাখো। আর আমি নোটের সূত্রগুলো সব দিয়েছিলাম ছবি তুলে, তোমরা একটু লিখে নিও। এবার দেখো প্রশ্ন দেখো কি বলছে। পৃথিবী পৃষ্ঠ থেকে 3 × 10⁴ কিলোমিটার উচ্চতা একটি কৃত্রিম উপগ্রহ 3 কিলোমিটার/সেকেন্ড বেগে পৃথিবীকে আবর্তন করছে। মানে একটা কৃত্রিম উপগ্রহ আছে এত কিলোমিটার উচ্চতায়, এই কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর কেন্দ্রে আবর্তন করতেছে 3 কিলোমিটার/সেকেন্ড, প্রতি সেকেন্ডে 3 কিলোমিটার/আওয়ার বেগে। পৃথিবীর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, উপগ্রহের ভরও লেখা আছে, মান লেখা আছে। এখন আমাদের গহন প্রশ্ন বলতেছে, উদ্দীপকে উল্লিখিত উচ্চতায় কৃত্রিম উপগ্রহটি স্থায়ী হবে কি? বিশ্লেষণ করো। অর্থাৎ আমাদের এখানে প্রশ্নের মধ্যে কি চাইছে, উদ্দীপকে উল্লিখিত উচ্চতায় কৃত্রিম উপগ্রহটি স্থায়ী হবে কিনা। অর্থাৎ এই যে কৃত্রিম উপগ্রহের যে কেন্দ্রমুখী বল, বৃত্তাকার পথে যে কেন্দ্রমুখী বল, আর আমাদের ওই পৃথিবী যেহেতু আমাদের আকর্ষণ করে কৃত্রিম উপগ্রহকে, তো এই দুইটা বল কি আমার সেম হবে নাকি ভিন্ন রকম হবে, মানে একটা কম একটা বেশি এরকম হবে। যদি আমাদের সেম হয় তাহলে এই কৃত্রিম উপগ্রহটা স্থায়ী হবে। অর্থাৎ কৃত্রিম উপগ্রহটা আমাদের
পৃথিবীর যে সারফেস কক্ষপথ, সেই কক্ষপথে অবস্থান করবে, সবসময় থাকবে, এটা কোনো সমস্যা হবে না। কারণ পৃথিবীর আকর্ষণ আর হচ্ছে কেন্দ্রমুখী বল, এই দুইটা যদি সেম থাকে তাহলে আমাদের এই লব্ধির সূত্র অনুযায়ী স্যাটেলাইট বলো, কৃত্রিম উপগ্রহ বলো, এগুলোর কোনো ক্ষতি হবে না, এগুলো যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। কিন্তু কম বেশি হলে সেক্ষেত্রে কী হবে, এই কৃত্রিম উপগ্রহটা সেই কক্ষপথে থাকতে পারবে না, লাইনচ্যুত হয়ে যাবে বা বিক্ষিপ্ত হবে। আমার কথা কি বুঝছো? জি স্যার। তো আমাদের বের করতে হবে যে কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী বলের মান কত, আর কৃত্রিম উপগ্রহ যে পৃথিবীর আকর্ষণের মধ্যে আকর্ষিত হচ্ছে, মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বলের মান কত। এই দুটা বল যদি সেম হয় তাহলে এই স্থায়ী হবে, সবসময় কৃত্রিম উপগ্রহ চলবে পৃথিবীকে কেন্দ্র করে। আর যদি স্থায়ী মানে সেম না হয় তাহলে একসময় এই স্যাটেলাইটটা কী হবে, ভেঙে যাবে বা একসময় তার কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যাবে। তো চলো শুরু করি। তো কি বলছে, কৃত্রিম উপগ্রহটি স্থায়ী হবে যদি আবর্তনের ফলে উপগ্রহটির উপর ক্রিয়াশীল কেন্দ্রমুখী বল উপগ্রহটি ও পৃথিবীর মধ্যকার আকর্ষণ বলের মান সমান হয়। অর্থাৎ স্যাটেলাইট বলো, কৃত্রিম উপগ্রহ বলো, এগুলোর যে কেন্দ্রমুখী বল, সেই কেন্দ্রমুখী বলের মান পৃথিবী আর ওই স্যাটেলাইটের মধ্যে আকর্ষণ বলের মান, এই দুটো যদি সেম হয় তাহলে স্থায়ী হবে। তো পৃথিবীর ভর দেওয়া আছে, উপগ্রহের বেগ এটা 3 কিলোমিটার পার সেকেন্ড বা 3000 মিটার পার সেকেন্ড, 1000 গুণ করে মিটার পার সেকেন্ড নিলাম। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর এত, উপগ্রহের ভর এটা ছোট ক্র্যাম ধরলাম, উপগ্রহের উচ্চতা হচ্ছে এত কিলোমিটার বা এত মিটার, জি এর মান হচ্ছে এত। এটা আমাকে জানাও এতটুকু বুঝতে পারছো কিনা। এই মানগুলো যে বসাইছি বুঝতে পারছো সবাই? একটু কথা বলো। সবাই কি শুনতেছো আমার কথা, বুঝতে পারতেছো এতটুকু? একটু আমাকে জানাও, রেসপন্স করো, ভয়েসে কথা বলো। তোমাদের কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি যাই, তাহলে শুরু করি। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো আবার শুরু করি। তো এবার লিখবো যে আমাদের কেন্দ্রমুখী বল, থ্যাংক ইউ। সরি। তো এখন কেন্দ্রমুখী বল, নেট সমস্যার জন্য একটু প্রবলেম হয়েছিল, সরি নেট প্রবলেমের জন্য একটু প্রবলেম হয়েছিল, দেখো খেয়াল করো। তো এই যে কেন্দ্রমুখী বল এফসি ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর প্লাস এইচ, সূত্র জানি আমরা জানি কেন্দ্রমুখী বলের সূত্র এমভি স্কোয়ার বাই আর, এমভি স্কোয়ার বাই আর, তাহলে আর প্লাস এইচ হলো কেন, কারণ ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় পাঠানো হয়েছে, এই জন্য। এম এর মান হলো, এটা হচ্ছে স্যাটেলাইটের ভর, ভি এর মান স্যাটেলাইটের বেগ, আর এর মান হচ্ছে পৃথিবী ব্যাসার্ধ, এইচ এর মান হচ্ছে উচ্চতা। এগুলো ক্যালকুলেশন করলে কেন্দ্রমুখী বলের মান পাওয়া যায় 247.253 নিউটন। সবাই কি বুঝতে পেরেছ? আচ্ছা, এখন পৃথিবী ও উপগ্রহের মধ্যকার আকর্ষণ বলের সূত্র কি? ওই যে নিউটনের মহাকর্ষ সূত্র F ইকুয়াল টু mm বাই জি ইন্টু mm বাই আর স্কোয়ার। তো জি ইন্টু mm বাই আর স্কোয়ার পরিবর্তে আর প্লাস এইচ হোল স্কোয়ার হবে। পৃথিবী উপগ্রহের মধ্যকার আকর্ষণ বল F A ইকুয়াল টু জি mm বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, কারণ আর প্লাস এইচ উচ্চতায় আছে। বড় অক্ষর এম বলতে পৃথিবীর ভর, ছোট অক্ষর এম বলতে কৃত্রিম উপগ্রহের ভর, জি বলতে মহাকর্ষ ধ্রুবক, আর প্লাস এইচ এর মান তোমরা জানি। এখন এইগুলা ক্যালকুলেশনটা তোমরা একটু করে আমাকে জানাও উত্তরটা কত পাইছো। ক্যালকুলেশন করো তো সবাই। কেন্দ্রমুখী বলের সাথে কি উচ্চতা যোগ করতে হইব? হ্যাঁ, আর প্লাস এইচ, কারণ এইচ উচ্চতা, তো ওই জন্য। আর নিউটনও বলবে তাহলে উচ্চতা দেওয়া আছে দেখে এর যোগ করতে হবে, আর যদি না দেওয়া থাকতো তাহলে কি হইতো? পৃথিবী পৃষ্ঠ হইলে, পৃথিবী পৃষ্ঠ বরাবর যদি মাটিতে লেগে থাকতো সেক্ষেত্রে আর হইতো বড় খরার। পৃথিবী পৃষ্ঠে যেহেতু আমাদের অবস্থান করতেছে, সেক্ষেত্রে পৃথিবীর বৃত্তের পরিধির উপরে অবস্থান করে ঘুরলে আর হবে, বড় অক্ষর আর হবে না, মানে এইচ এর মান না দেওয়া থাকলে
আর হবে, শুধু আর হবে। এস এর মান যদি না দেওয়া থাকে আর যদি বলে যে পৃথিবীর ইয়েতে, তাহলে শুধু আরই নিবে না। হ্যাঁ, আর এইচ এর মান দেওয়া না থাকলে তো বের করা যাবে না, এইচ এর মান তো বের করে নিতে হবে সেক্ষেত্রে। আচ্ছা, এই ক্যালকুলেশনটা এবার করো সবাই, এই ক্যালকুলেশনটা করে দেখো কত হয় দ্রুত। 302.18 302.18। 302.18 এক্সিলেন্ট, ভেরি গুড, হয়েছে 302.18। এক্সিলেন্ট, পারছো। তো দেখো, কেন্দ্রমুখী বলের মান 247 আর এটা 302, সেম না কিন্তু, মিলে নাই। যেহেতু কেন্দ্রমুখী বল আর আকর্ষণ বল সেম সেম নয়, অতএব উদ্দীপকে উল্লিখিত উচ্চতায় কৃত্রিম অবটি স্থায়ী হবে না, কোনো এক সময় তার কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের সর্বশেষ সৃজনশীলের সমাধান। সবাইকে বুঝতে পারছো পুরো অঙ্কটা ভালো করে? জি স্যার। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমরা আমাদের মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারটা রিভিশন কমপ্লিট করে ফেললাম।